বরফের মতো কঠিন, কিন্তু সহজেই জল হয়ে যাবে যদি একটু সময় দাও আর মন দিয়ে দেখো। চলে এসেছি তোমাদের ফিজিক্স ক্লাস নিয়ে। প্রথম ক্লাসের পর আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে তার পরের থেকে তোমাদের করাবো। আর আজকের ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। প্রথম ক্লাসে আমরা ভৌত রাশির মাত্রা এবং মাত্রার সাহায্যে সমীকরণের নির্ভুলতা শিখেছিলাম। সমীকরণের নির্ভুলতা নির্ণয়, এটা আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন ভৌত রাশির মান এক মাধ্যম থেকে অন্য মাধ্যম। কীরকম? ধরো 1 জুল মানে কত আর্গ, এই রকম সম্পর্কগুলো আমরা খুব সহজেই নিমেষের মধ্যে না মনে থাকলেও করে নিতে পারবো। পরীক্ষাতে আমাদের এটা বারবার আসে, খুব ভালোভাবে দেখো। ধরে নাও তোমাদের এই প্রশ্নটাই দিয়েছে 1 জুল মানে কত আর্গ। এর একটা টেকনিক আছে, তোমরা এই টেকনিকটা ফলো করলে যে কোনো অঙ্কই করতে পারবে। দেখো, যে কোনো ভৌত রাশি হোক তার মাত্রাতে 3টে এমএলটি, এই 3টে জিনিসই থাকবে, মূলত 3টে জিনিস থাকে। তাহলে তুমি প্রথম করবে কি, এমএলটি এপারে লিখব, এপারেও লিখব এমএলটি। এর একটা মান দেব n1, এর মান দেবো n2। তাহলে n1 এর সাথে এগুলোর প্রত্যেকটা সাফিক্সে আমি 1 লিখব, আর এইগুলোর প্রত্যেকটা সাফিক্সে 2 লিখব। এই জিনিসটা তোমার প্রত্যেকটা অঙ্কেই করতে হবে, কিন্তু যে কোনো এরকম যে কোনো অঙ্ক দিক, তোমার প্রথম কাজ হচ্ছে এই লাইনটা লিখে ফেলা। এবার দেখো আমাকে করতে দিয়েছে কি, 1 জুল মানে কত আর্গ। তোমাকে চিন্তা করতে হবে জুল কিসের একক। ঠিক দেখবে ব্রেনের মধ্যে একটা ঘন্টা বেজে উঠবে, জুল, জুল তো কৃতকার্যের একক। তাহলে কৃতকার্যের একক যদি জুল হয়, কৃতকার্যের মাত্রা কি ছিল মনে করো? কৃতকার্যের মাত্রা ছিল, কার্য মানে বলেছিলাম বল ইন্টু সরণ, সেখান থেকে পেয়েছিলাম ml(t⁻²) ইন্টু এল, তার মানে ml²(t⁻²). এবার আমি কি করব দেখো, ml1² (t1⁻²) m2l2² (t2⁻²). দেখো এইটুকু চেঞ্জ শুধু করতে হবে আমাকে, খুব ইজি এটা। নেক্সট কি করব, আমাকে বলেছে 1 জুল মানে কত আর্গ। তাহলে আমি ধরে নিচ্ছি এটা তোমার এসআই পদ্ধতি আর এটা তো আমার সিজিএস পদ্ধতি। ধরে নিচ্ছি এটা আমার সিজিএসকে রিপ্রেজেন্ট করছে আর এটা আমার এসআই। তাহলে আমাকে কত আর্গ মানে n1টাকে বের করতে হবে। তাহলে n1কে সমীকরণের বাঁ দিকে রেখে বাকিটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে n2টা এখানে ছিল, আর ছিল m2l2² (t2⁻²), আর তার নিচে চলে যাবে এইটা m1l1² (t1⁻²). এবার কি করব দেখো, n2টাকে রেখে দেবো সামনে, m এর নিচে ঠিক m কে নিয়ে যাব, মানে m2/m1, l2 তার স্কোয়ার বাই l1²। একই রকমভাবে t2 t1, m এর নিচে m, l এর নিচে l, t এর নিচে t। এইবার একটু বুদ্ধি খাটাতে হবে। আমি বলেছিলাম 1 হচ্ছে তোমার সিজিএস পদ্ধতি এক্ষেত্রে, আর 2 হচ্ছে তোমার এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে ভরের একক কি, মানে এম এর একক কি ছিল? কেজি। তাহলে m2-র জায়গায় লিখব 1 কেজি, আর m1-এর জায়গায় লিখব 1 গ্রাম। একই রকমভাবে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, l2² আছে আর নিচে আছে l1²। তো আমি এটাকে এরকম লিখতে পারি না, l2/l1 এর হোল স্কোয়ার।
আর এটাকে কীরকম লিখতে পারি, T2/T1⁻²। এখন L2 মানে হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, কি ছিল 1 মিটার, আর সিজিএস পদ্ধতিতে 1 সেন্টিমিটার। আর সময় ছিল বলেছিলাম ভদ্রলোক, মানে সব এককেই ওর মানটা হচ্ছে সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড/1 সেকেন্ড ⁻²। দেখো কি দাঁড়ালো, 1 কেজি নিচে 1 গ্রাম, 1 মিটার নিচে 1 সেন্টিমিটার, তার পুরোটা স্কোয়ার, আর 1 সেকেন্ড/1 সেকেন্ড ⁻²। এবার কেজিটাকে যদি তুমি গ্রামে কনভার্ট করো, 1 কেজি মানে 1000 গ্রাম, আর নিচে 1 গ্রাম, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার নিচে 1, তার স্কোয়ার। আর এটা দেখো দুটোই তো সেকেন্ড, তাহলে কেটে যাবে, 1⁻² মানে 1। এইবার দেখো কি হলো, গ্রাম গ্রাম কেটে দাও, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে দাও, তাহলে এখানে এলো 1000, আর এখানে 100 তার স্কোয়ার মানে 10⁴। তাহলে 10⁴, আর এখানে 10⁵, হয়ে গেল কত 10⁷। তাহলে কি দাঁড়ালো, 1 জুল মানে কত আর্ক, উত্তর পেয়ে গেলাম 10⁷ আর্ক। খুব সহজে, ধরো কেউ জানেই না কিছু, তুমি শুধু জানতে জুল হচ্ছে কৃতকার্যের একক, আর তুমি কৃতকার্যের মাত্রাটা জানতে, ব্যাস, তাহলেই তুমি এক পদ্ধতি থেকে আর এক পদ্ধতিতে মানটা কত হবে সহজেই বের করতে পারো। ধরো পরীক্ষার সময় এই জিনিসটা একটু অন্যভাবে দিল, তো বললো 7 জুল মানে কত আর্ক, তাহলে এই যে N2-র ভ্যালুটা আমি আগেরবার 1 ধরেছিলাম, ওটাকে জাস্ট 7 ধরে নেবে, আর কিন্তু কিচ্ছু চেঞ্জ করব না। দেখো 7 7 7, শেষের উত্তরেও দেখবে 7 × 10⁷, তার মানে সামনে যেটা থাকবে সেটা থেকেই যাবে, শুধু এইটাকে আমাকে বের করে নিতে হবে। তাহলে জুল আর আর্গের মধ্যে যে সম্পর্কটা দেখো আমরা খুব সহজেই বের করে নিতে পারলাম এই পদ্ধতির সাহায্যে। শুধু এই দুটো না, অন্য যে কোনো তোমরা কিন্তু করতে পারবে, বাড়িতে তোমরা ট্রাই করবে দুটো সম্পর্ক। এক নিউটন সমান সমান কত ডাইন, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। নিউটন, একটু হিন্টস দিয়ে দিই, নিউটন হচ্ছে বলের একক, তাহলে তোমরা বলের মাত্রা লিখবে, N1 ধরে নেবে, N2 ধরে নেবে, দেখবে খুব সহজেই রেজাল্টও পেয়ে যাবে। আমরা জানি 1 নিউটন মানে 10⁵ ডাইন। তাহলে এইভাবে কি শিখলাম, বিভিন্ন ভৌতরাশির মান এক পদ্ধতি থেকে আর এক পদ্ধতিতে বের করা। এই যে আমরা মাত্রা বিশ্লেষণ করলাম, তাহলে মোটামুটি দুটো জিনিস আমরা শিখে নিলাম, একটা হচ্ছে সমীকরণের নির্ভুলতা নির্ণয়, আর একটা হচ্ছে বিভিন্ন ভৌতরাশির মান একটা একক থেকে আরেকটা এককে বের করা। পরবর্তী আর কি কি করতে পারি, আমরা যে কোনো সমীকরণ গঠন করতে পারি। ভাবো এই ডাইমেনশনাল অ্যানালিসিস এতটা গুরুত্বপূর্ণ, শুধু তোমাকে বলে দেবে এইটার সাথে এর একটা সম্পর্ক আছে, তুমি কীরমভাবে সম্পর্কিত সেটাও বের করে নিতে পারবে। যে কোনো ইকুয়েশন, ধরো একটা সমীকরণ আমরা জানি T = 2π√L/g। তোমরা হয়তো অনেকেই প্রথম দেখছো সমীকরণটা, আমি বলে দিই সমীকরণটা কিসের। একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামকে তুমি কিছুটা টেনে ছেড়ে দিলে, পেন্ডুলামটা একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে। এই পেন্ডুলামের যদি এই যে তারের দৈর্ঘ্য যদি L হয়, তাহলে এর এখান থেকে শুরু করে এদিকে যাওয়া এবং আবার একই জায়গায় ফিরে আসতে যে টাইম লাগবে সেটাকেই এই T দিয়ে লেখা হয়, যাকে পর্যায়কাল বলে, আর ইংরেজিতে বলে টাইম পিরিয়ড। এই পর্যায়কালের সম্পর্কটাই হচ্ছে এটা 2π√L/g। তুমি তো সম্পর্ক জানো না,
তোমাকে কি করতে হবে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে এই সম্পর্কটা বের করতে হবে। তো তোমাকে কি কি বলে দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে একটি সরল দোলকের পর্যায়কাল ব্র্যাকেটে টি, দোলকের দৈর্ঘ্য ভর ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। অভিকর্ষজ ত্বরণের উপর, অভিকর্ষজ ত্বরণ যেটাকে জি দিয়ে লেখা হয়, এর উপর নির্ভরশীল। ব্যাস, শুধু এইটুকু ইনফরমেশনের উপর ভিত্তি করে তুমি একটা জটিল কুটিল সম্পর্ক কিন্তু সহজেই এক তুড়ি মেরে বের করতে পারবে। কীরকমভাবে দেখো, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই স্টেপে হবে। খুব ভালো করে স্টেপগুলো ফলো করো। আমি কিভাবে লিখছি, সরল দোলকের পর্যায়কাল টি কার উপর নির্ভর করছে, দোলকের দৈর্ঘ্যের সাথে। এখন দৈর্ঘ্যের বর্গের সাথে না দৈর্ঘ্যের বর্গমূলের সাথে জানি না, ধরে নিচ্ছি দৈর্ঘ্যের এ পাওয়ারের সাথে সমানুপাতিক। এখন বলবে যে স্যার সমানুপাতিক কেন, ব্যস্তানুপাতিকও তো হতে পারতো। আচ্ছা, ব্যস্তানুপাতিকও হবে যদি এর মান দেখুন মাইনাস হয়। যদি এর মান -1 হয়, তার মানে অ্যাকচুয়ালি এল টু দি পাওয়ার -1 মানে তো 1/l, তার মানে সেই তো ব্যস্ত সম্পর্কই হলো। তার জন্য আমি কি করলাম, ধরে নিলাম টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ। একই রকমভাবে ধরবো টি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার বি আর টি প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার সি। এই তিনটেকে একসাথে যদি আমি কম্বাইন করি, লিখতে পারি টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। নেক্সট লাইন লিখতে পারি টি ইজ ইকুয়াল টু কে, একটা ধ্রুবক, এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। এখানে মনে রাখতে হবে কেটাকে কি বলেছি, ধ্রুবক, মাত্রাহীন ধ্রুবক, এর কিন্তু কোনো মাত্রা নেই, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কে। এই যে সমীকরণটা আমি লিখলাম, বাঁদিকের এর যা মাত্রা হবে এই ডান দিকের পুরোটার একই মাত্রা হতে হবে। তো মাত্রা বিশ্লেষণে তো তাই শিখেছি। এবার আমরা এটাকে কি করব, আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল ডাইমেনশন বা মাত্রায় ভেঙে নেব। দেখো, এইটা হচ্ছে টাইম পিরিয়ড, পর্যায়কাল। আমি বলেছিলাম কি, পেন্ডুলামটার একদম একটা এন্ড থেকে এই এলো আবার এখানে ফিরতে যে সময় লাগে, তার মানে টি হচ্ছে একটা সময়। সময়ের মাত্রা আমরা কি জানি, আমরা জানি টি। কিন্তু এখানে তো ভরও নেই, দৈর্ঘ্যও নেই, তাহলে আমি এরকম লিখতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। এইটা হয়ে গেল সময়ের মাত্রা। কে হচ্ছে তোমার ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, মাত্রাহীন ধ্রুবক, তার মানে কে এর মাত্রা লিখবো না। দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এল টু দি পাওয়ার এ, ভর এম টু দি পাওয়ার বি, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। এইটাকে তুমি ভেবোই না, তুমি ভাবো ত্বরণ। ত্বরণ মানে কি বলেছিলাম, এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার সি। এবার দেখো আমি এইখানে পুরো ব্যাপারটাকে আলাদা করবো কীরকমভাবে, এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার সি, টি টু দি পাওয়ার -2c। খুব ভালো করে খেয়াল করো, এখানে এল এর মাথায় 1 আছে, টি এর মাথায় -2 আছে, ব্র্যাকেটের বাইরে সি আছে, তাহলে সিটা পাওয়ারের সাথে প্রত্যেকটার সাথে গুণ হচ্ছে, এল টু দি পাওয়ার সি, টি টু দি পাওয়ার -2c। এবার কি করব দেখো, এবারে বাঁদিকে যেটা ছিল লিখলাম এল টু দি পাওয়ার এ আর এল টু দি পাওয়ার সি গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এল টু দি পাওয়ার এ প্লাস সি, এম টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার -2c। আমরা প্রায় এসে গেছি। কি করব, দুটো পক্ষের পাওয়ারগুলোকে
তুলনা করব। দেখো এম এর পাওয়ার কত আছে 0, এখানে এম এর পাওয়ার কত আছে বি, তার মানে বলতে পারি বি ইকুয়াল টু 0। এল এর পাওয়ার এখানে কত আছে এ প্লাস সি, এপারে 0, তার মানে এ প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে পেয়ে যাচ্ছি এ ইজ ইকুয়াল টু মাইনাস সি। আরেকটা খেয়াল করো, টি টু দি পাওয়ার দেখো এখানে আছে -2c, এখানে 1, তাহলে -2c ইকুয়াল টু 1, তাহলে c ইজ ইকুয়াল টু -12। আর c যদি -12 হয় এ তাহলে কত হবে হাফ। তাহলে কি করলাম, আমি ধরে নিলাম প্রথমে এ বি সি তিনটের পাওয়ার, আমি সেইটার মান বের করে নিলাম। এবার আমি এই লাইনে চলে আসব যেখানে আমরা লিখেছিলাম কে এল টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার বি জি টু দি পাওয়ার সি। এই লাইনটাকে যদি আমরা এখানে লিখি, দেখো টি ইজ ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এ, এ মানে কত হাফ, এম টু দি পাওয়ার বি এম টু দি পাওয়ার 0, আর জি টু দি পাওয়ার সি, সি মানে -12। এবার এটাকে একটু সাজিয়ে নিই, কীরকমভাবে সাজাবো, দেখো এম টু দি পাওয়ার 0 মানে কারোর মাথায় যদি কারোর পাওয়ার যদি 0 থাকে সেটা 1, এটাকে আর লিখবই না। আর জি টু দি পাওয়ার -12 আমি এটাকে নিচে লিখতে পারি এরকম। আর এই হাফগুলো কি গো, হাফগুলো অ্যাকচুয়াল হচ্ছে কি রুট, তাহলে আমি এরকম আগে লিখে নিই এল বাই জি বোথ টু দি পাওয়ার হাফ। নেক্সট লাইন এরকম লিখতে পারবো কে রুট ওভার এল বাই জি। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারলাম কে ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু কে রুট ওভার এল বাই জি। কেটা কি বলেছিলাম মাত্রাহীন ধ্রুবক। এইবার এই দেখো আমরা কিন্তু সম্পর্কেতে পৌঁছে গেছি। সম্পর্কটা কেমন ছিল না টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি। দেখো তোমার পুরো একদম অনুরূপ, শুধু কি কে এর জায়গায় 2π। এখন এই কে এর মানটা কোথা থেকে পেলাম, কেটা কিন্তু একটা পরীক্ষা লব্ধ মান, আর এইখানে দাঁড়িয়েই তোমার এই যে মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা, এর সাহায্যে তুমি সম্পর্ক বের করতে পারবে কিন্তু এই ধ্রুবকের মানটা কিন্তু বের করতে পারবে না। তাহলে এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির একটা অসম্পূর্ণতা এখানেই যে এই ধ্রুবকের মানটা হয় আমাকে জানতে হবে বা পরীক্ষার সময় দেওয়া থাকবে। তাহলে পরীক্ষার সময় দেওয়া যদি থাকে তাহলে লিখতে পারবো 2π রুট ওভার এল বাই জি। দেখো খুব সহজেই আমরা বের করতে পারলাম এক রাশির সাথে অন্য রাশির সম্পর্ক। আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র এই মাত্রা বিশ্লেষণের এই টেকনিকটা ব্যবহার করেছি। এর সাহায্যে খুব সহজেই 2-3টে রাশির মধ্যে সম্পর্ক আমরা বের করে ফেলতে পারি। এই যে পদ্ধতি শেখালাম এইটা পরীক্ষার সময় প্রত্যেক বছর একটা করে থাকে, এমনকি নিটেও 2020 সালেও এসেছিল এরকম একটা। তোমরা এই পদ্ধতি ফলো করলে যে কোনো অঙ্ক করতে পারবে। আমি তোমাদের এক্ষুনি দেখাবো যে কিভাবে আমরা খুব সহজে এই একই টেকনিক ব্যবহার করে অন্য অঙ্কও করতে পারবো। দেখো 2014 সালে চলে যায়। 2014 সাল একটা প্রশ্ন দিয়েছিল, শুধু 2014 না, আমি 14 দিয়েছিল, 15তেও দিয়েছিল, 2019-এ 20-তে একই টাইপের। আমি 14 সাল থেকে করানোটা শুরু করছি। অঙ্কটা এরকম ছিল, যদি বল গতিবেগ ও সময় প্রাথমিক একক হয় তাহলে ভরের মাত্রা কি হবে। এই হচ্ছে অঙ্কটা। দেখো আমরা চিরকাল জেনে এসেছি প্রাথমিক একক হচ্ছে এম এল টি,
এর সাহায্যেই সমস্ত রাশির আমরা মাত্রায় বের করেছি। অঙ্কতে বলে দিল উল্টো, বলল কি তুমি বলটাকে ধরে নাও প্রাথমিক একক, গতিবেগকে ধরো, সময়কে ধরো, এই তিনটেকে মূল একক ধরো, ধরে তুমি ভরের মাত্রা কি হবে বের করো। ব্যাস, আমরা পারবো না, কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় ভাবো পারবো। দেখো, ভরের সাথে যদি এই তিনটের সম্পর্ক বের করতে পারি তাহলেই তো আমরা মাত্রা বের করতে পারবো। কিরকম ভাবে? আমি তো শিখিয়েছি, ভর ধরে নাও এফ টু দি পাওয়ার এর সাথে প্রপোর্শনাল, ভি টু দি পাওয়ার বি এর সাথে প্রপোর্শনাল, আর টি টু দি পাওয়ার সি এর সাথে প্রপোর্শনাল। ঠিক যেভাবে আগের অঙ্কটাই করলাম। এবার কি করব, আমরা মাত্রা বিশ্লেষণ করে ফেলবো। নেক্সট লাইন কি করব, এম ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরবো যেটা কিনা মাত্রাহীন ধ্রুবক। তারপরে কি লিখব, এম টু দি পাওয়ার 1 এল 0 টি 0, কারণ এখানে এল আর টি কিন্তু নেই, শুধু এম আছে, তার মানে এই দুটোকে 0 ধরে নিলাম। কে মাত্রাহীন, লিখব না। এফ এম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এ। ভি, ভি মানে ছিল গতিবেগ, এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার বি, আর টি মানে ছিল সময়, টি টু দি পাওয়ার সি। এইবার তিনটেকে আমি একসাথে ভেঙে আবার জুড়ে দেবো। তাহলে এবার আমি ডান দিকের সমীকরণগুলোকে যদি আলাদা করে নিই, এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার এ প্লাস বি, টি টু দি পাওয়ার -2a মাইনাস বি প্লাস সি, আর এদিকে হচ্ছে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। এবার আমি বোথ সাইডের পাওয়ারগুলোকে কম্পেয়ার করব। পাবো হচ্ছে দেখো এ ইজ ইকুয়াল টু 1, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তার মানে বি ইজ ইকুয়াল টু -a, আর এ মানে ছিল 1, তার মানে -1। আর টিটা দেখো -2a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেখো সি হয়ে গেল, তাহলে 2a প্লাস বি, এর ভ্যালুটা বসিয়ে দেবো 1, আর বি এর ভ্যালু ছিল -1, তার মানে হবে হচ্ছে 1। তাহলে সি ইকুয়াল টু পেয়ে গেলাম 1। এ বি আর সি এর মান যখনই পেয়ে যাবে তোমার বুঝবে কাজ শেষ, এবার আরাম করার সময়। শুধু লাস্ট লাইনটা লিখে দাও। এম আমাকে বলেছিল ভরের মাত্রা কি হবে, তাহলে ভরের মাত্রা এম ইজ ইকুয়াল টু, দেখো এফ টু দি পাওয়ার এ ধরেছিলে, তাহলে এফ টু দি পাওয়ার এ মানে হচ্ছে 1, এল টু দি পাওয়ার বি মানে তুমি বের করেছিলে -1, আর টি টু দি পাওয়ার সি মানে টি টু দি পাওয়ার 1। দেখো তোমার কাজ শেষ, 3 নম্বর পকেটে। এই হয়ে গেল তোমার একটা অজানা রাশির সাহায্য নিয়ে তুমি মাত্রা বের করতে পারলে। আজকের ক্লাস এতটা অবধি। আমরা এভাবে যত এগোবো তত কিন্তু আগুন জ্বালাবো আর বরফকে গলিয়ে জল করব। সুতরাং দেখতে থাকো আমাদের ক্লাস, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।